যাত্রা শুরু করল সুপ্রিম কোর্ট সচিবালয়। দুপুরে সচিবালয়ের উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। উদ্বোধন শেষে প্রধান বিচারপতি বলেন, এই সচিবালয়ের স্থায়িত্ব ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। এ সময় তিনি আইনের শাসন ও গণতন্ত্র বজায় রাখার আহ্বান জানান। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই সচিবালয়ের মাধ্যমে বিচার বিভাগ রাজনৈতিক প্রভাবমুক্ত হলো। সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন ৪ এর দ্বিতীয় তলার দুটি কক্ষে আপাতত সচিবালয়ের কার্যক্রম চলবে। গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠিত হলে অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে এই সচিবালয়। অধ্যাদেশ অনুযায়ী বিচার কাজে নিয়োজিত বিচারকদের পদায়ন, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা ও ছুটি বিষয়ক সব সিদ্ধান্ত ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় এই সচিবালয়ের হাতে থাকবে। সুপ্রিম কোর্ট সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির ওপর ন্যস্ত থাকবে এবং সচিবালয়ের সচিব প্রশাসনিক প্রধান হবে। গত ১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ সন্ধ্যা ৬টার পর। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এই তফসিল ঘোষণা করবেন। সীমানা সংক্রান্ত জটিলতা কেটে যাওয়ায় আজ ৩০০ আসনে তফসিল ঘোষণা করা হবে। একে কেন্দ্র করে এরই মধ্যে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ও এর আশেপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এর আগে বুধবার তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ৫ সদস্যের প্রতিনিধি দল। প্রায় ২৬ ঘন্টা পার হলেও এখনও সন্ধান মেলেনি রাজশাহীর তানোরের পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে যাওয়া ২ বছরের শিশু সাজিদের। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শিশুটিকে উদ্ধারে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, ৪০ ফুট গভীরে গিয়েও সন্ধান না মেলায় ৯০ ফুট পর্যন্ত খনন করতে হতে পারে। এর আগে ফায়ার সার্ভিস জানায়, শিশুটির অবস্থান শনাক্তে নলকূপের পাইপে বিশেষ ক্যামেরা ফেলে ফায়ার সার্ভিস, কিন্তু তা ৩৫ ফুট যাওয়ার পর আটকে যায়। এখনও তার নড়াচড়ার কোনো আলামত পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এতে দীর্ঘ সময় পার হওয়ায় শিশুটি এখন বেঁচে আছে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে খেলার এক পর্যায়ে শিশুটি ওই অরক্ষিত গভীর নলকূপ পাইপের ভেতরে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে উদ্ধার তৎপরতা শুরু করে। একটি নতুন রাজনৈতিক জোট বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে, অথচ বিএনপির হাত ধরে দেশে সংস্কার এসেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ৫ম দিনের কর্মশালার উদ্বোধন করে তিনি কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, যারা মুক্তিযুদ্ধ নিয়ে বাজে কথা বলে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এবারের ভোট দেশকে পেছনে টেনে নেয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগিয়ে নেয়ার শক্তিকে জয়ী করার লড়াই। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বানও জানান তিনি। নতুন তৈরি করা একটি দল জোট করেছেন তারা, আমরা স্বাগত জানিয়েছি। সবসময় তরুণ যুবকদের যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেটা হতে হবে অবশ্যই একটা ইতিবাচক ঘটনা। তারা বললেন যে বিএনপির কি সংস্কার নিয়ে কাজ করে না, আর সংস্কার জন্মই তো দিয়েছে বিএনপি। পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা, আর একটা ফ্যাসিজম অন্য দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা, আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা, আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। পূর্বের অপরাধের সূত্র ধরে মা মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে গৃহকর্মী আয়েশা জানায়, ২,০০০ টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি এবং
ক্ষোভের জেরে প্রথমে মা ও পরে মেয়েকে খুন করে সে। রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত এই জোড়া খুনে গ্রেফতার গৃহকর্মী আয়েশাকে জিজ্ঞাসাবাদের পর ব্রিফিংয়ে এ তথ্য জানায় পুলিশ। এর আগেও আয়েশার চুরির রেকর্ড রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।